হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা একটু অন্যরকম শুরু হচ্ছে। যদিও এখন লাদাখ সিরিজ চলছে, লাদাখ সিরিজ এটাও লাদাখ সিরিজের মধ্যেই পড়ছে, কিন্তু শুরুটা একটু অন্যভাবে করবো ভাবলাম, কারণ একই রকম সব মনোটোনাস হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, এই ব্লগগুলো থেকে অনেক কিছু শিখছি, আমি রেগুলার অনেক কিছু শিখছি। আমার অনেক ভুল ত্রুটি হয়েছে এই ব্লগে, যেগুলো তোমরা বারবার পয়েন্ট আউট করেছো। আরও একটা জিনিস আমি উপলব্ধি করলাম, দেখো, লাদাখ ইজ অল অ্যাবাউট লার্নিং। এই ট্রিপটার মাধ্যমে অনেক কিছু শিখলাম। অ্যাকচুয়ালি ব্লগগুলো আমি করেছি নিজের জন্য, যে আমি মেমোরাইজ করে রাখবো, কিন্তু তার সাথে সাথে যখন তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ, তখন আমার মধ্যেও কোথাও একটা রেসপন্সিবিলিটি জাগছে যে না, আমি একটু সেরকমভাবে করি যাতে রিপ্রেজেন্টেবল হয়। তো দেখো, ব্লগ তো শ্যুট হয়েই গেছে, আমি অলরেডি ঘুরে বাড়ি চলে এসেছি, তারপর এডিট করে করে ছাড়ছি। কারণ রেগুলার ব্লগ শ্যুট করে রেগুলার ছাড়া খুব হেক্টিক, কারণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন জার্নি করেছি। সেই হিসেবে ব্লগগুলো এখন পাটে পাটে ছাড়া হচ্ছে। তো ছাড়তে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আমি এক এক দিনে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে জার্নি করেছি, আমি ব্লগগুলো সেভাবে ছাড়ছিলাম। তো এক এক দিনে আমরা 3-4টে জায়গা গেছি, অনেক ভিডিও করেছি, অনেক ছবি শ্যুট করেছি। সেগুলো যখন ডে বাই ডে এক এক দিনে আমি দিয়ে দিচ্ছি, তখন কিন্তু ব্যাপারটা অনেকটা মনোটোনাস হয়ে যাচ্ছে। ভালো লাগছে, কিন্তু কন্টিনিউ যখন প্রায় 1 ঘন্টা ছুঁয়ে যাচ্ছে একটা ব্লগ, তখন কিন্তু দেখাটা একটু চাপের। সেক্ষেত্রে অনেকে হয়তো স্কিপ করে দেখবে, বা আমি নিজেও যখন দেখবো, দেখতে দেখতে হয়তো একটা কেমন যেন মনে হচ্ছে একই রকম জিনিস অনেকক্ষণ ধরে দেখছি। সেই জিনিসটা যাতে না আসে, তাই ঠিক করলাম এই ব্লগটা থেকে এক এক দিনে একটা বা দুটো জায়গা দেওয়ার চেষ্টা করব, যাতে কিনা 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, তার বেশি যেন না হয়। ব্লগগুলো অনেক লেংদিও হয়ে যাচ্ছে, আর দেখার ক্ষেত্রে অনেক প্রবলেমও হবে। তোমরা কি বলো, আমার এই ডিসিশনটা কি ঠিক হবে? এই ব্লগটা যখন আপলোড হবে, এই ব্লগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাদাখ সিরিজ তো চলছেই, পাশাপাশি খুব কয়েকটা এক্সাইটিং সিরিজ আসতে চলেছে। একটা মনসুন ড্রাইভ আসতে চলেছে, যেটা কিনা খুব সিনিক একটা জায়গায় যাচ্ছি এবং খুব সুন্দর। আর প্রবাবলি হয়তো এই ট্রিপটা আমি একা করবো। আমার খুব ইচ্ছা ছিল একটা সোলো ট্রিপ, মানে গাড়িতে একদম একা। আমি জানো, গাড়ি আমার ড্রাইভ করতে খুব ভালো লাগে, এবং আমি একদম একা মুহূর্তে একটা স্পেন্ড করতে চাইছিলাম। সোহম আর পায়েল যেতে পারবে না, সোহমের পরীক্ষা আছে সামনে। তো সেই সুযোগটা আমার কাছে এসে গেল। একদিক দিয়ে মন খারাপ, ওরা থাকলে ভালো লাগতো, আবার একদিক দিয়ে যেন মনে হচ্ছে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি অবশ্যই এটা চেয়েছিলাম যে একটা লং ড্রাইভ করবো, যেখানে কিনা আমি গাড়িতেই ঘুমাবো, গাড়িতেই ক্যাম্পিং করবো, সব কিছু গাড়িতেই করবো। এটা হলো না, এটা দুদিনের ছোট্ট একটা ট্রিপ। তো আরও অনেক এক্সাইটিং হবে এই ট্রিপে। আর এটা আসছে এই মাসের লাস্টের দিকেই, তো সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আরও কিছু কথা বাকি থেকে গেছিলো, যার জন্য চলে এলাম আমি আমার সব থেকে দামি স্টুডিওতে। কিন্তু অবস্থা দেখবে, এই দেখো, বনেটটা আর সামনের কিছুটা অংশ এরকম চাদর ঢাকা দিয়ে রেখেছি। বিড়ালের এত উৎপাত, এতদিন এই গ্যারেজটাতে প্রায় এটা নিয়ে 3টে গাড়ি রইলো, মানে এই গ্যারেজটা হওয়ার পর ভার্না, হ্যারিয়ার, তারপরে এটার বয়স বেশি দিন হয়নি, জাস্ট 5-6 মাস হতে চললো। এতদিন ধরে গাড়ি রাখছি, কোনোদিন এই উৎপাত হয়নি। রিসেন্ট দেখছি বিড়াল বাবাজি এসে বনেটের উপর দিয়ে উঠে, কাঁচ দিয়ে উঠে ছাদের উপরে সুন্দর গুটিসুটি মেরে বসে থাকছে। একদিন দেখলাম ব্যাপারটা, তারপরে মাথায় আসেনি। দ্বিতীয় দিন এসে দেখছি যে বনেটের সাইডে হালকা হালকা নখের দাগ, নখের স্ক্র্যাচ, যদিও মাইনর, ওটা একটু পলিশিংয়ে চলে যাবে, কিন্তু ওই রেগুলার যদি হতে থাকে, গাড়িটার এমন অবস্থা হয়ে যাবে যেটা কিনা পেন্ট করা ছাড়া আর পিপিএফ লাগানো ছাড়া আর কোনো অপশান বাকি থেকে যাবে না। অনেকের গাড়িতে এইগুলো দেখেছি, কুকুরে বিড়ালের উঁচে এরকম হাল করে দিয়েছে। তো সেই দেখেই তো মানে কি বলবো, জাস্ট আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছে। দুঃস্বপ্নের মতো দেখা দিচ্ছিল যে নতুন গাড়ি, 5-6 মাসের গাড়ি, এখনই যদি এরকম হয়ে যায় গোটা গাড়ি, স্ক্র্যাচ ফ্র্যাচ বিড়ালে করে দেয়, কুকুরে করে দেয়, দেখতে কেমন লাগবে? আর আমরা গাড়ি খুব যত্নের, গাড়ি একটা ইমোশন, সত্যি কথা আমার কাছে। তার যদি এই অবস্থা হয়, এটা মেনে নেওয়া যায় না। তো যখনই বের করাই, এই তারপরেই আবার ঢুকলেই বনেট পুরো আর কাঁচ আর সিলিং এর অর্ধেকটা অংশ পুরো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিই, তারপরে সুন্দর ওই চাদরের উপরে উঠে বসে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে কি হচ্ছে, ওই ওর নখটা ডাইরেক্ট বডিতে লাগছে না, আর স্ক্র্যাচটাও হবে না। তো যাই হোক, যেটা বলার জন্য আবার ভিডিও করা। তো বন্ধুরা, তোমরা এরকম কি কি প্রবলেম ফেস করছো, তোমরা কিন্তু একটু জানিও। যদি কেউ এরকম প্রবলেম ফেস করে থাকো, এর সলিউশন কি। অ্যাকচুয়ালি গ্যারেজটা 3 দিক ক্লোজ, একদিক ওপেন, যে দিক দিয়ে ঢুকা বেরোনো হয়। অনেক উঁচু, অনেক বড় গ্যারেজ, তাই ও দরজা লাগাইনি, আর পুরোটা আমার ক্লোজ বাউন্ডারির মধ্যেই, তো একটু এয়ার পাসও হবে, যার জন্য ওখানটায় ওপেন রাখা হয়েছে, মানে ঢুকা বেরোনোর জায়গাটা। তো সেই ক্ষেত্রে বিড়াল ঢুকছে বেরোচ্ছে, বিড়াল ঢুকছে, একটা তার পজিটিভ সাইনও আছে, ইঁদুরের উৎপাত হবে না। কারণ দেখো, আমার গাড়ি রেগুলার বেরোয় না, সপ্তাহে 1-2 দিন বেরোয়, কলকাতা টলকাতা যাওয়া হয়, আদারওয়াইজ কোথাও ঘুরতে টুরতে গেলে বেরোয়। তাছাড়া গাড়ি চালানোর সত্যি কথা বলতে সময় নেই। তো সেই হিসেবে গাড়ি দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়ে থাকা গাড়িতে ইঁদুর কেটে দেওয়ার অনেক সমস্যা হয়,
খুব স্বাভাবিক। সেক্ষেত্রে বিড়ালটা একটা রিলিফ, ইঁদুরের ভয়টা নেই। কিন্তু রিলিফ দিতে গিয়ে বিড়াল বাবাজি যে উৎপাত শুরু করেছে, ফরচুনারের উপর চাপবে, এত আজীব শখ বিড়ালের, আর কি করা যাবে। কিন্তু তোমরা এরকম প্রবলেম হলে তার সলিউশন কিভাবে করো আমাকে একটু জানিও কমেন্ট করে। আচ্ছা, তো যে টপিকটা পেরিয়ে যাচ্ছি বারবার বলতে গিয়ে, সেটা হলো আজকের এই এপিসোডটা কিন্তু আবার সিয়াচেন যাওয়া নিয়ে। সিয়াচেন যাওয়াটা আমাদের কাছে একটা টার্গেট ছিল। প্রথম দিন তো একটা গাড়ি গেল না, তার সারাদিন জার্নির পরে অনেক ফ্যাটিক লাগলো, সে রুমে ঢুকে গেল। 3টে গাড়ি নিয়ে আমরা গেলাম। দ্বিতীয় দিন আরও একটা গাড়ি বাদ হয়ে গেল, লাস্টে আমি আর অনিন্দদা 2টো গাড়ি নিয়ে গেলাম। তো একদম সকাল সকাল বেরিয়ে আমরা যাব বলে অনেক রাতে ঘুমিয়েছি, কিন্তু একদম সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। কিন্তু সত্যি কথা বলতে পৌঁছানোর পর যে ফিলিংসটা এলো ওখানে, মনটা খুব ভারী হয়ে গেল। ব্লগটা তোমরা অবশ্যই দেখো। মানে আমাদের যোদ্ধারা যে কিভাবে জীবন আত্মবলিদান করেছে, আর ওই জায়গাটা যে কি অ্যাডভার্স সিচুয়েশনের একটা জায়গা, যেখানটা প্রোটেক্ট করার জন্য কি এক্সট্রিম লেভেলে ওদেরকে যেতে হয়। আর সিয়াচেনের কাহিনী তোমরা একটু আমি এখানে বলে টাইম বাড়াবো না, টাইম নষ্ট করবো না। তোমরা একটু গুগলে সার্চ করে সিয়াচেনের স্টোরি একটু পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে সিয়াচেনের পেছনে আমাদের ইন্ডিয়ান আর্মির কি অবদান রয়েছে, আর তাকে প্রোটেক্ট করতে গিয়ে সারাটা বছর তাদেরকে কি স্ট্রাগল করতে হয়। যে ক্যাম্পটায় আমাদেরকে আটকানো হয়েছিল এর আগের দিন, সেটা প্রায় 42 কিলোমিটার দূরে। তো সেখানেই ওদের একটা রেসিডেন্সের মতো ছিল যেখানে সোলজাররা রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু 6 মাস 7 মাস কন্টিনিউয়াস বরফের তলায় থাকে। তখনও কিন্তু এরা এখানেই থাকে এবং এভাবেই সার্ভাইভ করে। আর আমরা ওই সময়টায় 5 মিনিট ওখানে গাড়ি থেকে জাস্ট নেমেছি, ওখানে এন্ট্রি করতে হয় খাতায়, গাড়ি থেকে জাস্ট নেমেছি, তখনও সিয়াচেন 42 কিলোমিটার, মানে সিয়াচেনের যে বেস ক্যাম্প, গাড়ি থেকে জাস্ট নেমে একটু সাইন করতে হবে, সেটুকু ক্ষমতাও হচ্ছিল না। মানে কান ফান ব্যথা, এত ব্যথা করছে। আমি যে কিনা খারদুংলা টপে স্নোফলের মধ্যে শুধু জামা পরে ঘুরেছি, কিন্তু ওইখানে থাকা যাচ্ছে না। বিকেল 4টা বাজে তখন সবে, আর আমাদেরকে ওরা দেখলাম যেন সেই মহাপ্রলয় চলছে। দূর থেকে দেখলেই ভয় লেগে যাবে। 2টো বড় পাহাড়ের মাঝখানে দেখা যাচ্ছে, বলছে ওই দেখুন সিয়াচেন বেস ক্যাম্প, ওই জায়গাটাতে যেখানটা কালো হয়ে রয়েছে পুরো। মানে বলে না ডুমসডে, তোমরা যে ইংলিশ মুভি টুভি দেখেছো, ডুমসডে সেই পুরো ঘন মেঘ করে আসে, ঘূর্ণিঝড় উঠে যেন গোটা দুনিয়াকে একসাথে গ্রাস করে দেবে, একদম সেরকম সিচুয়েশন সামনে দেখে এলাম। কিন্তু ওই জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা, তাই ছবি ভিডিও কিছু করিনি। সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে মেজর, বাঙালি মেজর ছিলেন, তিনি যে যে জায়গাগুলো বলেছেন সেই সেই জায়গাগুলো ভিডিও করেছি। ঠিক আছে, যে এইসব জায়গাগুলো করা যাবে, কারণ দেখো দেশের সিকিউরিটি আগে। কিন্তু যেটুকু করেছি সেটুকুতে যে মেসেজ আছে, একটা ছবি কাঁদিয়ে দেওয়ার মতো। দেখবে তোমরা ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমি এই যেভাবে করছি ছোট ছোট করে, এবং তার প্রথমে যে এই যে একটু ইন্ট্রোডাকশন ভিডিও, এই টাইপটা বা এই প্যাটার্নটা তোমাদের পছন্দ কিনা এটা জানিও, তাহলে আমি এইভাবে করব। আর না হলে ওই ভিডিও যেটা বলছিলাম, যেভাবে কেটে কেটে, যে একটা দিনের কে 3টে ভাগ করে এইভাবে করবো, তাতে কি এক একটা জায়গা যার দেখার ইচ্ছা, সে পার্টিকুলারলি ওই জায়গাটা দেখতে পারবে। 3-4টে জায়গা একসাথে করে দিলে কি হচ্ছে, প্রথমটা দেখার পরে দ্বিতীয়টা মনোটোনাস হয়ে যাচ্ছে। কারণ লাদাখের দেখো মোস্ট অফ দ্য রোডস একই রকম প্রায়, বিশেষ কিছু সিনারি চেঞ্জ তুমি সব সময় দেখতে হবে না যদি একটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর সত্যি কথা বলতে সবাই ব্যস্ত, 1-1.5 ঘন্টা করে ভিডিও দেখার টাইম কারো নেই। আমি নিজে দেখতে বসলেও কেন যেন আমার ধৈর্য হারিয়ে যাবে। তো সেই জন্য আমি চাইছি ভিডিওগুলোকে একটু ছোট করে পার্ট বাই পার্ট দিতে, এবং আরও একটু আর্লি দিতে। এবারে হয়তো সপ্তাহে 3টে করে চলে আসবে, কারণ আমাকে শেষ করতে হবে, আমি এরপর আর টাইম পাবো না। এই যে তোমাদের সাথে এইভাবে কথা বলছি না, এইটুকু সময় আমার আর হবে না। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই। আর ভিডিওগুলোতে তোমাদের কমেন্ট সত্যি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে ভিডিও বানানোর জন্য। না হলে আমার এত এনার্জি থাকে না, সত্যি কথা বলতে অনেক ব্যস্ত থাকি, তারপরে এইসব করার এনার্জি থাকে না। কিন্তু তারপরে আমি রাত 1:30-2টো পর্যন্ত জেগে এডিট করছি তোমাদের জন্য, যে তোমাদের ভালো লাগছে। তখন তোমাদের যখন ভালো লাগছে, তখন আরেকটু ভালো কেন করার চেষ্টা করবো না, সেই জন্যই জাস্ট করা। দেখো ভিডিওগুলো অলরেডি শ্যুট হয়ে গেছে, iPhone 15 Pro Max শ্যুট করেছি। ওর ISO ফাইএসও এইসব নিয়ে আমার এত নলেজ ছিল না। গাড়ির ইন্টেরিয়ার ব্ল্যাক হওয়ার জন্য ISO সেট করে বাইরের দিকটা ব্রাইট করে দিয়েছে, এরপরে যার জন্য বাইরের দিকটা একটু বেশি ব্রাইট আসছে। তো আর 1-2-3টে এপিসোড তোমরা এই আইফোনে দেখতে পারবে। তারপরে কিন্তু S25 আলট্রাতে শ্যুট করেছি, কারণ এর স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো। ওখানে কিন্তু এই সমস্যাটা নেই। তো তোমরাই জানিও, তখন কিন্তু সিনারিগুলো আরও সুন্দর লাগবে। আর 1-2টো এপিসোড একটু অ্যাডজাস্ট করো, তারপর থেকে আরও ভালো কন্টেন্ট দেখতে হবে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।
পুরো স্নো ওদিকে। মানে বাস্তবিকই সিয়াচেন ক্যাম্প পর্যন্ত পৌঁছে আর ফিরে আসা সম্ভব হতো না। এটা হচ্ছে লাস্ট ভিলেজ, নর্দার্ন লাস্ট ভিলেজ। আমাদের ওয়ারিয়াররা যারা শহীদ হয়েছে তারা স্বর্গের সিঁড়িতে যাচ্ছে। ফাইনালি এখন 6:19, অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে রেডি হয়েছি। এখন আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে এগোবো। গুড মর্নিং সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো? আজ 31 তারিখ, আজকে জার্নি আবার শুরু হচ্ছে। সিয়াচেন থেকে ঘুরে এসে এখানে ব্রেকফাস্ট করে লাগেজপত্র লোড করে আবার বেরিয়ে পড়বো। আর সিয়াচেনের রাস্তা তো একই রাস্তা, তোমাদেরকে দেখাবো না। যতটা আমরা গিয়েছিলাম কালকে চেকপোস্ট পর্যন্ত, তারপর নতুন কিছু থাকলে আবার দেখাবো, যদি অ্যালাউ করে তো। বন্ধুরা, আমরা ফার্স্ট চেক পয়েন্ট পেরোলাম। সেখানে আমাদের এন্ট্রি হলো, নাম, আধার, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, কজন আছে এইসব। ওখান থেকে আমার ফোন করলো টুরিস্ট ছাড়বে কিনা, ওরা ছেড়ে দিতে বললো আগের থেকে। তো যাই হোক, আমরাই মনে হয় প্রথম টুরিস্ট যাচ্ছি, যত বুঝতে পারছি। মানে আজ সকালে প্রথম, এখন এর আগে কেউ যায়নি। বন্ধুরা দেখো খালি সামনেটা, এখনো 39 কিলোমিটার বেস ক্যাম্প। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ দৃশ্য। এখন বাজে 7:30। লাকিলি আমরা আজকে সুযোগ পেয়ে গেছি, অনেক সকালে উঠতে হয়েছে, তার জন্য কষ্ট হয়েছে একটু, বাট দারুণ হয়েছে, দারুণ। সামনের ভিউটা দেখো, ভিউটাই তো এনার্জি বাড়িয়ে দিচ্ছে। আরো ভয়ঙ্কর ভিউ আসবে বেস ক্যাম্পে যখন পৌঁছাবো, তার জন্য একটু অপেক্ষা। জয়দা আর অর্পণ খুব মিস করবে, সব ঘুমোচ্ছে হয়তো এখনো। কালকে যা ভয়ঙ্কর পার্টি করেছে সব, আলটিমেট মজা হয়েছে সত্যি। বারবিকিউ, গান, খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার জায়গাটাও এত সুন্দর ছিল, একদম গার্ডেনের মধ্যে সিটিং এরিয়া সাজানো গুছানো। আর হোমস্টেটা বলো, হোটেল বলো, যাই বলো, খুবই সুন্দর ছিল, তাদের ব্যবহারও খুব ভালো। এনিথিং এট ইউর সার্ভিস, জাস্ট এট ওয়ান আস্ক। মানে এক কথায় সব হাজির, কোনো কিছুতে না নেই। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। সামনে রাস্তাটা খালি এবার দেখো। রাস্তার অবস্থা দেখছো, এখন তো তবু একটু স্ট্রেট বলছি, প্লেন হলো। নাহলে চড়াই উতরাইটা যা ভয়ঙ্কর ছিল এখানটায়, তার সাথে সরু। রাস্তায় পাথর পড়ে আছে, উপর থেকে পাথর পড়ছে। চলো, যেতে যেতে আরো অনেক কিছু দেখার আছে, দেখাবো তোমাদেরকে। খতরনাক রাস্তা। এখন ভাবছি, আমরা তো এখন সিঙ্গেল যাচ্ছি, ঠিক আছে, যখন ফেরত যাবো তখন টুরিস্ট গাড়িগুলো সব আসবে, সব টুরিস্ট বাসগুলো, ট্রাক,
তখন যে কন্ডিশনটা হবে সেইটা খালি ভাবছি। এইগুলো তো একটু মোটামুটি প্লেন আছে, এখানে সাইড দেওয়া কোনো সমস্যা নাই। যখন আসলাম ভিডিও করা হয়নি, এমন ঢালু রয়েছে, সরু সরু টার্ন আর ঢালু, ওইসব জায়গায় কি হবে ওইটাই ভাবছি। বাকি সেসব যা হবে হবে, সিনিক ভিউটা খালি দেখো। আমরা সিয়াচেন বেস ক্যাম্পের পথে। সিয়াচেন বেস ক্যাম্পের খুব বেশি ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল নেই। আর দ্বিতীয়ত এই টাইম ইনফরমেশনটা তো আমরা পাইনি। বেঙ্গলি ইউটিউবাররা সম্ভবত খুব বেশি সিয়াচেন করেনি, কারণ যে কতজনের লাদাখ ট্রিপ দেখেছি তাতে সিয়াচেন বেস ক্যাম্প পাইনি। আর টাইমিং এর ব্যাপারটা অবশ্যই মনে রাখো, আগের ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি, সকাল 6টার পর থেকে এন্ট্রি শুরু, দুপুর 2:30 পর্যন্ত। তারপরে আর দেয় না। এই কারণে কালকে আমরা যে সময় এখানে পৌঁছেছিলাম তখন 4টা বাজে, তখনই যা ওয়েদার এখানে চেঞ্জ দেখছিলাম, মানে বাস্তবিকই সিয়াচেন ক্যাম্প পর্যন্ত পৌঁছে আর ফিরে আসা সম্ভব হতো না। আর ওখানে তো থাকা সম্ভবই নয়। ওইখান থেকে 42 কিলোমিটার দূরেই ফিল করছিলাম যে কি এক্সট্রিম লেভেলের ওয়েদার ওইখানে হতে পারে। দাঁড়ানো যাচ্ছিল না ঠান্ডায়। যেখানে আমি কিনা সিঙ্গেল শার্টে সকালবেলায় খারদুংলাতে স্নোফল দিব্যি এনজয় করলাম, সেখানে এখানে 4টার সময়, বিকেল 4টার সময় এসে দাঁড়ানো যাচ্ছিল না। তো চলো যেতে যেতে আবার দেখাবো। এইসব ভিউ মানে এতই ভালো লাগছে যে মনে হচ্ছে খালি রেকর্ড করতে থাকি, কিন্তু কত রেকর্ড করব। চলো টাটা, আবার দেখাবো তোমাদেরকে। আমরা এখন ওয়ারসিতে। এটা হচ্ছে লাস্ট ভিলেজ, নর্দার্ন লাস্ট ভিলেজ। এখানে একটা মন্দির আছে, মন্দিরে আমরা প্রণাম করলাম। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা বেস ক্যাম্প। এর মাঝে আর কোনো লোকালয় নেই, এখানেও বেশি না, ওই 3-4টে বাড়ি ফাড়ি আছে ক্যাম্প টাইপের করা। এই যেমন হয় রেস্টুরেন্ট, ব্যাস আর কিছু নেই। 3-4টে বাড়ি মিলেই ভিলেজ। এখানে থাকাটাও খুব চাপের ব্যাপার, মানে প্রতিনিয়ত লড়াই করতে হবে হয়তো এখানে থাকতে গেলে। চলো টাটা, এরপরে আবার গিয়ে তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। বাই বন্ধুরা, সামনের ভিউটা দেখো। আর বেস ক্যাম্প মাত্র 15 কিলোমিটার। রাস্তার সাথে সাথে ভিউটা অদ্ভুত সুন্দর লাগছে। পাহাড়টা যেন ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন সিয়াচেন বেস ক্যাম্পে। যদিও রেস্ট্রিক্টেড এরিয়া, সব জায়গায় ছবি তোলা বারণ। আমরা এখানে জিজ্ঞেস করলাম এই মেজরকে, বললো যে ওপি বাবা মন্দির, এটা ছবি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইটুকুই নিলাম, আর নিব না, কারণ দেশের সিকিউরিটির ব্যাপার আছে। চলো টাটা, পরে আবার কথা হবে। এখান থেকে বেরিয়ে ভিডিও করে তোমাদের দেখো। ভিউ দেখো ভাই, ভিউ কি লাগছে আমার কালোজিটাকে। ফরচুনার তো ফরচুনার। একটা ছবি নিয়ে নি আমার সেরুর, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। বন্ধুরা, এই দুদিকের যে ডেপিক্ট করা রয়েছে আর্ট দুটো, খুব মিনিংফুল, খুব মিনিংফুল, বুক কাঁপিয়ে দেওয়ার মতো। আর এই লেখাটা পড়ো, এই লেখাটা সবাই পড়ো। আর ওই দেখো আমাদের ওয়ারিয়াররা যারা শহীদ হয়েছে,
তারা স্বর্গের সিঁড়িতে যাচ্ছে। চলো এখানে আর বেশি কিছু ভিডিও করব না, টাটা। বন্ধুরা এখানে এই আই লাভ সিয়াচেনের সামনে একটা ছবি নেব। এই যে আমাদের ওয়ারিয়ারের কন্ডিশন, সিয়াচেন বেস ক্যাম্পে আমাদের সুরক্ষিত রেখেছে আমাদের এনিমি পাকিস্তানের হাত থেকে, পাকিস্তান এবং চীন। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়বো, আমরা অনেক লেট হয়ে গেছি। আমাদের নেক্সট প্ল্যান আছে তুর্তুক ওই হুন্ডার। একটা ড্রাইভার লোকাল ড্রাইভার ছিল, বলছে পসিবল নেই, রাত হয়ে যায়গা, জানি না কি হবে। তবে এখন এসেছিলাম, দেখে নিচ্ছি, ফেরত যাচ্ছি। এগুলো হচ্ছে তোমার বরফে, এগুলোই ভরসা। উইন্টার টাইমে এই এলাকা পুরো বরফে ভর্তি হয়ে যায়।